আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি আবার এসে হাজির হলাম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং চেয়ারম্যান গ্রিন পার্টি। প্রতিদিনকার মতো আমি এসে হাজির হয়েছি, সমসাময়িক নানান বিষয়ে আলোচনা করব। আজকে যিনি আমাদের হট সিটে বসে আছেন তাকে পরিচয় করে দেব। উনি এমন একজন মানুষ, একসময় হংকং ভিত্তিক একটি পত্রিকা, রিভিউ পত্রিকা, তার ছবি পত্রিকার প্রচ্ছদে দিয়ে ব্যাপক বিশ্বব্যাপী তুলকালাম কাণ্ড কারখানা শুরু করেছিল, যে ধরে নেওয়া হয়েছিল ওসামা বিন লাদেনই এই লোক, এবং এই বাংলাদেশ সম্পর্কে শিরোনাম করা হয়েছিল যে বিওর অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে সাবধান। এবং তারপরে উনি 12,000 কোটি টাকার মামলা করেছিলেন, এই পত্রিকা বন্ধ করেছিলেন, স্থগিত করেছিলেন এবং সেই সাথে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সেই প্রোপাগান্ডা থেকে দেশকে রক্ষা করেছিলেন। নাহলে বাংলাদেশ তো কিন্তু সন্ত্রাসী তালিকা হিসেবে থাকতো, যেহেতু বিওর অফ বাংলাদেশ লিখেছিল। সেই কাজটা উনি করেছিলেন 2000 কত সালে। পরিচয় করে দিচ্ছি, আমি জানি হাওলাদার ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কত সালের জন্য করেছিল এই পত্রিকায়? 4 এপ্রিল 2002। 2002 সালে রিভিউ পত্রিকাতে বিওর অফ বাংলাদেশ লেখে প্রচ্ছদের ছবি দিয়েছিলেন। ওনাকে মনে হয়েছিল, বিশ্বব্যাপী মনে হচ্ছিল যে উনি বোধহয় লাদেন অথবা লাদেনের বড় ভাইটাই হবে। তো যাই হোক, সেই প্রপাগান্ডা থেকে বাংলাদেশকে উনি মুক্ত করেছেন। প্রসঙ্গ এসেছে, বাংলাদেশে ধর্ষণের মহোৎসব চলছে। কেউ বলছে যে, আমি একটু আগে আলোচনা করেছিলাম দীপবীর ভাইয়ের সঙ্গে, কেউ বলছে যে প্রকাশ্য শাস্তি চাই জনসমক্ষে, কেউ বলেছে যে সর্বোচ্চ শাস্তি চাই বা ফাঁসি চাই। কিন্তু একটু দীপবীর ভাই একটু অফ করতে হবে, কারণ লাইভ চলছে। তো মানে একটু আপনি আমাদের শেয়ার করবেন যে ধর্ষণ বন্ধ করতে হলে আমাদের আসলে কি করা উচিত। আসলে ব্যাপার হলো, দর্শকরা বন্ধ করতে যদি হয় তাহলে যে দেশের 90% সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, মুসলমান কি চায়, কোরআনে কোন জিনিসটা আছে, ওই জিনিসটা খাড়া করলে এই দেশে আপনি একবার করেন, দ্বিতীয়বার এখানে আর কেউ করবেন, যেটা সৌদি আরবে ওই আইনটা আছে। আজকে যদি আপনি ওই আইনটা করেন, ওপেন জাতীয় স্টেডিয়ামের সামনে নিয়ে আসে, যদি তাদেরকে যদি কোরআনের আইন অনুসারে যদি তাদেরকে বিচার করা হয় প্রকাশ্যে। এই আপনি যে কোরআনের মানে রেফারেন্স দিচ্ছেন বা মুসলিমদের কথা বলছেন, হিন্দু ধর্মের মধ্যে কি ধর্ষণ হয়? হিন্দুদের ভিতরে সেটা হলো তাদের যে ধর্মের ভিতরে তাদের যেই আলোকে যে বিচার হয় ওই সব ওরকম ওপেন করবে। না, আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে কি শুধু মুসলমানরা ধর্ষণ করে? হিন্দুদের তো আমি শুনি না এরকম। না, তারা গোপনে করে, সেটা আলাদা কথা, কিন্তু ওপেন না। প্রকাশে করলে প্রকাশে ফাঁসি দেওয়া উচিত, ওপেন। আপনি যে ধর্মীয় বিধানের কথা বলছেন, 200 কোটি মুসলমান তো আরো বেশি হবে, কিন্তু আপনি এই মুসলমান ধর্মটাকে টেনে আনলেন কেন? তাহলে কি আমি মনে করবো যে মুসলমান ধর্মের মধ্যে শুধু ধর্ষণ হচ্ছে, নাকি হিন্দু ধর্মেও হচ্ছে? না, এটা আপনার ব্যাপার যেহেতু কোরআনের সংবিধানের ভিতরে একটা ভিতরে সমস্ত জাতি 700 কোটি মানুষ একবারে চলে আসে না, কিন্তু এই যে সমস্ত ধর্ম বর্ম যা আছে সবাই চলে আসে। বেশি দূরের হিসাবে আমি করলাম, আপনি বেশি করা লাগবে না। আপনি যদি যখনই আইনটা হবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে সবার জন্য কোরআনের ভিতরে বলা আছে। আমি একমত না হয়ে তো বলতেছি না, একমত হয়েই বলতেছি। আমার প্রশ্নটা ভিন্ন জায়গায়। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে 5ই আগস্টের পরে আমরা যতগুলি ধর্ষণের ঘটনা দেখছি সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায়, তা 20, 20টা 50টা তো হবেই। তো সেইগুলোর মধ্যে একটাও হিন্দুর নাম শুনলাম না। এটা কারণ কি? না, এটা করছে কারা, এরা করাইতেছে কারা, নেপথ্যে কারা? আচ্ছা, এই করাচ্ছে কি কি আঙ্গিতে যে জিনিসটা করাইতেছেন? কারণ এটা হলো একটাই, সরকারকে এটা হলো গভর্নমেন্টকে যদি এই সমস্ত কিছু করে গভর্নমেন্টকে যদি এখানে উৎখাত করতে পারে, তাহলে তাদের জন্য তারা অনেক কিছু এইভাবে করবে। এটা করানো হচ্ছে, অবশ্যই করানো হচ্ছে। তাহলে হিন্দুদেরকে দিয়ে করাচ্ছে না? না, এটা করবে না, এটা তারা খেলা তাও জমতো না, ওটা তো কালা আছে সেজন্য করাইতেছে না। মুসলমানদেরকে করাইতেছে। আমি বলতে চাচ্ছি যে আপনি মুসলমানদের যে ধর্মীয় অনুশাসন বা মুসলমানদের যে রীতিনীতি, যে পদ্ধতি, এটা দিয়ে কি ধর্ষণ ঠেকানো যাচ্ছে? আরে ভাই, আপনি জিনিসটা বেড়ে যাচ্ছে। আপনি জিনিসটা একটা বুঝুন না কেন? কারণ কাটা দিয়ে কাটা খুলতেছে, আপনি বুঝুন না কেন? যাতে মুসলমানদের করে এটা পুরো পৃথিবীতে দেখানো দরকার যে মুসলমানরা এখানে দর্শন করতেছে, এখানে মুসলমানরা এই গভর্নমেন্টের এন্ট্রিতে তারা কাজ করতেছে। গভর্নমেন্ট ভালো নয়, গভর্নমেন্টকে তাড়াতাড়ি সরাই দাও, দিলে তখন গভর্নমেন্ট না থাকলে তখন অটোমেটিক কিছু হয়ে যাবে। এটা তো শোনেন, এইগুলি জিনিসটা হলো আপনার, এটা আসলে বিচার বিভাগের তদন্তের আসলে যোগ্য। এটা নেপথ্যে কারা, নেপথ্যে নেতৃত্ব কারা দিচ্ছে, কারা কি কারণে আজকে দর্শকটা হচ্ছে,
এটা আমাদেরকে বলতে হবে। কেন আজকে না, আজকে থেকে 1400 বছর আগে আমাদের কোরআন নাজিল হয়েছে, সংবিধান নাজিল হয়েছে, ওই ফুল কোরআনের ভিতরে সব কিছু দেওয়া আছে। এটার ভিতরে যে কে কেমন কি করবে, যেহেতু এই দেশে কোরআনের আইন নাই, এদেশে কোরআনের শাসন ব্যবস্থা নাই, এদেশের যে জিনিসটা আছে সেই আলোকেই তারা করুক এবং ওপেন জনগণের সামনে সেই বিচার তারা করুক। আচ্ছা, আমার কোনো আপত্তি নেই। বিচারটা না থাকার কারণে যথাসময়ে বাংলাদেশের দর্শনের বিচারের সেই আইনটাই বোধহয় এখন পর্যন্ত ঠিকঠাক মতো নাই, যেটা কার্যকরী করা দরকার, আইন দরকার হলে সংশোধন করা দরকার। আমরা কথা বলছিলাম আমির আলী হাওলাদার, বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান। একজন পার্টিসিপেন্ট একটু আগেই বলছিলেন যে দ্রব্যমূল্যের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সেটার এই সরকারকে কৃতিত্ব দিতে চান যে অনেকখানি সিন্ডিকেট অবদমন করা সম্ভব হয়েছে। আপনি কি বলবেন? না, আসলে ঘটনা হলো দীর্ঘ 10 বছরের ভিতরে কোনো কেউ যে 20 টাকা কেজি টমেটো কিনছে আমার মনে হয় না, কেন 120 টাকা টমেটো কিনতে হয়েছে। দ্বিতীয় কথা হলো 200 টাকা কেজি করে পেঁয়াজ আমাদের কিনতে হয়েছে। এখন রাস্তায় ফুটপাতে 30 টাকা করে পেঁয়াজ পাওয়া যায়। দ্বিতীয় কথা হলো যে অন্য তরকারি যা কিছু আছে সমস্ত কিছু ছিল এই ক্রয় ক্ষমতার ভিতরে। আচ্ছা, কারণ এর আগে যখন প্রথম আমি যখন লাইফে যখন আসছি তখন বন্যা ছিল, বন্যার কারণে উৎপাদন হয় না। এবং আপনি জানেন ভালো করে যে এই সরকার যখন চলে যায় তখন 60,000 কোটি টাকা বানায় উনি যাওয়ার পরে এই দেশের খাদ্যকে ভারতে বহুত সোয়াবিন তেল বাইরে পাচার হয়েছে। কারণ যে কারণে সোয়াবিন তেলটা একটু হয়েছে, কিন্তু পাচারটা বন্ধ করে দিয়েছে। যেমন সোয়াবিন তেলও আমাদের বাজার নিয়ন্ত্রণে চলে আসতেছে। আবার অন্যান্য যেই জিনিসগুলি দিল্লির থেকে যেই খেলা চলতো খাদ্য নিয়ন্ত্রণ, সেই দিল্লির খেলা বন্ধ হয়ে গেছে। এখন হলো ইনুস এদেশের জনগণ বুঝে গেছে যে আমরা দীর্ঘ 53 বছর ভারত খালি আমাদের অজুহাত দিতে, ভারত ছাড়া আমরা চলি না। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর বরকতে, আল্লাহর রহমতে এই 24-এর শত লোক, এই যে 2000 লোক নিহত হলো, এদের বিনিময় শাপলা চত্বরে বহুত লোক হতাহত হয়েছেন, তাদের বিনিময় এবং পিলখানা হত্যায় আপনি জানেন পিলখানা যে স্বাধীনতা হয়েছে, যুদ্ধের সময় এরকম সেনাপ্রধান, এরকম দায়িত্বশীল লোক 10 জন মারা গেছে কিনা আমার জানা নেই। আচ্ছা, কিন্তু ফুললি পরিকল্পিতভাবে একটা প্ল্যানকে নিয়ে 57 জন নয়, আপনি এখানে 57,000 বলেন না কেন, তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছে। নট 57 জন, অফিসারই 57 জন নয়। এখানে শোনেন, এখানে শুধু প্রশাসনে মনে করেন বিজিবি নট, বিডিআর কন, সেনাবাহিনী কন, নৌবাহিনী কন, বিমান বাহিনী কন, আর্মি কন, সমস্ত প্রশাসনে যে লোকগুলি যারা নাকি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, সমস্ত শক্তিকে তারা ডিলিট করে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে আন্ডারগ্রাউন্ডে। এটা অনেকে জানেন না। ডিলিট করছে না রিসেট করছে? শেষ করে দিচ্ছে। এটা কারণ শেষ করে দিচ্ছে, এটি নাই বাংলাদেশে। এই যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এর আগে বক্তব্যে বলেছিলেন যে রিসেট বাটন চেপে দিলাম, হ্যাঁ, এটা কি আপনি একটু বলতে পারবেন? এটা কিসের রিসেট বাটন চাপে দিল, মানে কোনটা ডিলিট করলো? আপনি সেটা জানেন নাই? রিসেট ডিলিট করলো না? আপনি দেখেন না কি করছে? বলেন তো। উনি দেখেন জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আন না, তাকে পাঞ্জাবি পড়ায় দিয়েছে। আচ্ছা, আর কয়েকদিন অপেক্ষা করেন, রাজনীতিবিদ যারা বড় কথা কয় তাদের সবার মাথায় টুপি দিতেছে ইউনুস। অপেক্ষা করেন, উনি একজন খেলোয়াড়। এখন ডক্টর ইউনুস যদি জাত হিন্দু হতেন, উনি হয়তো জাতিসংঘের মহাসচিবকে ধুতি পরা দিতেন। এতে সমস্যা কি? না, ওরা তো আমাদের মতো অত হিসেব না। জাতিসংঘ তো ওইটা জাতিসংঘ যেটা, এটা মুসলিম নিয়ে জাতিসংঘ, যেটা হিন্দু নিয়ে হয় নাই না। যেহেতু বাংলাদেশে 92% মুসলমান, একটা মুসলিম কান্ট্রিতে আসছে, রোজা রমজানের দিন আসছে, তারা হয়তো পাঞ্জাবি পরেছেন, এটা একটা কালচার, সম্মান দেখাইছে। আমার এই যদি ভারতে যাইতো, ভারতের কোনো পূজা আর বড় অনুষ্ঠানে যাইতো, হয়তো সে ধুতি পরলেও পড়তে পারতো। আমার কথা শুনি, সেই সাহসিকতা মানুষ বাংলাদেশে দীর্ঘ 53 বছরে আমরা কোনোদিন দেখি নাই। ধুতি আর পাঞ্জাবির মধ্যে পার্থক্য কি? আপনি কথা সেটা না, দীর্ঘ 53 বছরে আজকে যে ইনুস যে ঘটনাটা মোটামুটি মুসলমানদের জন্য, আমাদের জন্য ঘটাইছে, এতে বহুত কিছু শিক্ষণীয় আছে। এতে পার্থক্য হলো চা বিক্রেতা আর একজন নোবেল বিজয়ের শিক্ষিত পার্থক্য হলো এতটুকু। তারা হলো মেধা কিভাবে সৈন্য করবে, আর ইউনুসের হলো মেধা কিভাবে তৈরি করবে। মানে 1 লাখ লোক নিয়ে, রোহিঙ্গা নিয়ে যে ইফতার করেছে, এবং আগামী ইফতারটা জাতিসংঘের মহাসচিব সহকারে এসে তাদের জায়গায় গিয়ে করবেন, এটা বিরাট বড় মানে কথা, এবং এটার কার্যকারিতা আমরা দেখতে চাই। কিন্তু মোদি চা বিক্রি করে অপরাধ করলো কি? কারণ আমি বলতেছি আসেন, কারণ ঘটনা হলো তার দেশে
যেভাবে এখনো রমজান মাস আসে দেখতেছে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মনে করেন মুসলমানদের মধ্যে যে নির্যাতন বিলিয়ান করতেছে তা মোদি পারে না বন্ধ করতে? এই যে মসজিদের সামনে ব্যারাকেট দিয়া গুলি খেলতেছে মসজিদের, অবশ্যই মোদি নিন্দার ভাগ পাবে, শুধু নিন্দা না, এটা বিন্দার ভাগও পাবে। শুধু অপেক্ষা করেন না, এর জন্য যে ছোট পেশা চা বিক্রি, এটা দায়ী হবে কেন? না, আমি ওটা বলতেছি না, কারণ অভিজ্ঞতা কিছু ব্যবসা বাড়াচ্ছে। আপনার একটা শোনেন, একটা ছোট একটা এপিজে আব্দুল কালাম তো পেপার বেচতেন, আপনি করছেন, সে বৈজ্ঞানিক হয়েছেন, ওটা অন্য দান, আলাদা কথা, আল্লাহর দান। শোনেন, যখনই একটা কুয়ার একটা ব্যাংক থাকে, এই ব্যাংক চারিদিকে ঘুরিয়া করে এই পৃথিবীর শেষ। আচ্ছা, কুয়ার ব্যাংক। আর একটা সমুদ্র ব্যাংক যদি সে দেখে এটা আর কোনো শেষ নাই। কেমন ওই যে কুয়ার ব্যাংকের ভিতরে রয়েছে কে মোদি, আর ইউনুস হলো সারা ওয়ার্ল্ডের ভিতরে ব্যাংক, ওয়ার্ল্ড ওয়াইড। আগামীতে আপনি এটা কিভাবে ঠেকাবেন? আগামী জাতিসংঘের মহাসচিব হতে পারেন, অসম্ভবের কিছু নাই, কিন্তু এই সরকার মানে এই প্রধান উপদেষ্টা উনি এই কাজটা কেন করলেন? ছাত্রদেরকে দিয়ে একটা দল গঠন করে দিলেন না, এই যে দল হলো, আরে আপনি তো জানেন না, কারণ হলো শেখ মুজিব মারা যাওয়ার, শেখ মুজিব থাকা অবস্থায় দল গঠন হয় নাই। আচ্ছা, বুঝছে, জিয়া রহমান সবার দল হয়েছে, বুঝছে না? ঈশ্বর সাহেব সবার দল হয়েছে কিনা? ক্ষমতায় বসে দল করা হয়েছে। কারণ হলো ছাত্ররা যেটা করছে এইটাও একটা বৈধভাবে এটা একটা তারা করতেছে। এটা না, তাহলে এটা কি বৈধ? বৈধ না তো অবৈধ কি আছে? মনে করেন যে আমরা মনে করলাম বন্দুকের নল থেকে এসেছে জিয়া বা এরশাদ, আমরা তাকে অনেক সময় বলি যে ক্ষমতা এসে ওটাকে জায়েজ করবার জন্য দল গঠন করেছে, সব তাদের ক্ষেত্রে আমরা মানে মেনে না নিলেও মেনে নিতে হয়েছে। কিন্তু আমাদের যে আশাকাঙ্ক্ষার প্রতিফলন ডক্টর ইউনূস, যারা এই দেশের 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের রাস্তা ধরে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের মানে আশার প্রদীপ ডক্টর ইউনূস আসলেন, উনিও কি একই কাজ করবেন যে তার ক্ষমতা থাকা অবস্থায় দল গঠন করতে হবে? না, অবশ্যই। কারণ ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি চাচ্ছে তার একটা স্বাধীনতা। এদেশের ছাত্রদের তো রাগ ঢাক মানে ওরা তো প্রকাশ করছেন না, শুভঙ্করা ফাঁকি না, এই দল আমাদের না, কোনো ব্যাপার না। যখন সময় এখানে আত্মপ্রকাশ হলো দলে, সেখানে কোটি কোটি টাকা খরচ হলো, হতে পারে। বিভিন্ন খবর শুনলাম বিভিন্ন জেলার ডিসিটিসি এরা ট্রাক পাঠাইছে, বাস পাঠাইছে, পরে অবশ্য অস্বীকার করছে। তারপরে যখন আবার ইফতার এর আয়োজন হলো, এই এনসিপি, এই ছাত্র সংগঠন, তারাও 5 স্টার হোটেলে করলো, কোটি কোটি টাকা খরচ করলো, বিভিন্ন কালো টাকার মালিক, তারপরে চোরাচালান বা বড় বড় ব্যবসায়ী যারা ভবিষ্যতে নির্বাচনকে সিন্ডিকেট করবে বা করবে, তারাই তাদেরকে টাকা দিল। সেটাকে ওরা নিল কেন? তাহলে ইউনূসের দলই হয়ে থাকে। না, আপনাদের হঠাৎ ছাত্রদের দিকে চোখ কেন গেল? কারণটা কি করেন? এতক্ষণ তো মাস্টারের দিকে চোখ, আমি বললাম যে এতদিন তো ছিল মাস্টার বড় বড় চোখ, এখন ছাত্ররা একটা দল করছে, হোটেল শেরাটনে একটা অনুষ্ঠান করছে, সেখানে হঠাৎ আপনার চোখ গেল কেন? টাকা উত্তর দেন, টাকা পাইলে কোথায়? টাকার অভাব নাই, যে কোনো আমাদের অফিসে মাসি ওরে আপনি যান সোনার গাজা করেন, দেখেন আপনি কত মানুষ। আসিয়া যে মারা গেল, তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে তার লাশ গ্রামে পৌঁছানো হলো। আমরা খুবই রেসপেক্ট করি সেনাবাহিনীকে, খুবই ভালো কাজ করেছেন সেনাবাহিনী, তার বিমান তার প্লেনে করে হেলিকপ্টারে করে লাশ পৌঁছে দিচ্ছে। কিন্তু একটা জিনিস মানুষের প্রশ্ন ছিল যে এখানে সার্জিস ঢুকলে কেমন হেলিকপ্টারে, সেনাবাহিনী হেলিকপ্টারে। সার্জিসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ভাই এই হেলিকপ্টারে ঢুকলে কেমন? ও বললো যে ভাই সিট খালি ছিল। তাহলে এই সিট কি আপনি একটা 10 নম্বর বাসে উঠলে কি সিট পান আপনি? না, ওইটা কিছু সে হেলিকপ্টারে না, ওইটা কোনো সাবজেক্ট না। একটা ব্যক্তি বাতিদারা কি আপনি আর বদনাম করতে চাচ্ছেন? না, কারণ বললো একটা ব্যক্তি মারা গেছে, সেখানে সে গেছে, যে কোনো আমি যাইতে পারতাম সিট খালি থাকতো না। যদি থাকতো তাহলে আমার থাকতো না। মনে করেন যে এখানে যেই লোকগুলি চলে গেছে সেইগুলো যদি দুজন দেখলে আমার পরিচয় থাকতো, শোনেন, অটোমেটিক আমি যেতে পারতাম না। দেখুন, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আজকে যদি একটা মনে করেন, আজকে যদি আপনি মনে করেন সেনাবাহিনী বাদ দেন, আজকে যদি আপনি রাজু যদি ওই হেলিকপ্টারে যাইতেন আর আমি যদি গেটে দাঁড়ায় থাকতাম, আপনি আমার থেকে যেতে পারতেন? না, তাহলে উত্তর আমার প্রশ্ন ছিল না। আমি বুঝছি রাজু হচ্ছে এখন সেই রাজু, যে রাজু হচ্ছে গরিব মানুষের দল। আমি গরিব না, আমি মনে করেন গরিব না। আমি কালকে একটা লাইভে এসে বলেছি যে যেহেতু এই ছাত্ররা নতুন দল করেই, কিছুদিন আগে যারা টিউশনি করতো তারা নতুন দল করেই তারা এখন 1 কোটি টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে 5 স্টার হোটেলে ইফতার আয়োজন করে। আমি যদি নদীর পাড়ে একটা ইফতারের আয়োজন করি, সেখানে কি এই বড় বড় গাড়ি হাঁকিয়ে কেউ আসবেন? যেখানে তো রাস্তাই নাই, এমন হতে পারে, আসবেন না। তো বাংলাদেশের রাজনীতি আসলে কি গরিবের না ধনীর, আমি বুঝতে পারছি না। আমার প্রশ্নটা সেখানে না, আমার প্রশ্নটা হচ্ছে যে এই সেনাবাহিনীর হেলিকপ্টারের সিট খালি ছিল, সার্জিস চলে গেল, তাহলে কি রাষ্ট্র, সেনাবাহিনী সব ক্ষেত্রে এই দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে? কি
কোনো পক্ষপাতমূলক আচরণ কিনা, সেখানে আপনার মুসল্লি কমিটি, আমাদের গ্রিন পার্টি কোথায়, আমাদের অবস্থান কি? আমরা যতদিন রাজনীতি করলাম 10-15 বছর ধরে, দীপু মির ভাইয়ের জনতা ফ্রন্ট, এগুলি কোথায়? মানে আমাদের অবস্থান কি? শেষমেশ আমরা কি মানে আদারে গিয়ে পড়বো, সেটাই জানতে চাচ্ছি। যেদিন হারুন নিয়ে তাদেরকে ডিবি অফিসে যেদিনখানে তাদের 7-8 জনকে নিয়ে রাখলো এই দেশ স্বাধীন আগে, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তখন তার পিছনে ছিলাম। কোথায় পিছনে ছিলেন? সামনে সোফার তলে তখন ছিলেন। তখন তো তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে। এখন তাদেরকে সম্মান অবশ্যই করতে হবে। এই জন্য সম্মান দিচ্ছেন? অবশ্যই সম্মান দেবেন না তারা। আপনি যখন একটা ব্যক্তি যখন আপনাকে একটা উদাহরণ দেয়, আমি জানি আপনি অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে সবাই চিনে, মুসলিম কমিটির চেয়ারম্যান, আপনি আরও বেশি হাইলাইট হচ্ছেন, আপনার বক্তব্য প্রতিদিনই মানুষ শোনে। আপনাকে অবশ্যই একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। যখন কোনো দল থেকে কেউ সংসদের স্পিকার হন, তাই না, তারপরে স্পিকার হওয়ার পরে তারপরে সেই দল থেকে তাকে পদত্যাগ করতে হয়, এটা আপনি জানেন? অবশ্যই সে দল তো সে কারণ কি? দল হলো জনগণের দল। কারণ কি? স্পিকার হলো সবার। তাইলে এই ছাত্ররা যে আন্দোলন করে সব করছে, ঠিক আছে, তারা যখন দল গঠন করে ফেললো, উপদেষ্টার মধ্যে ছিল, তখন ঠিক আছে, সরকারে আছে একটা নতুন রেজিম, নতুন একটা আন্দোলনের প্রেক্ষিতে সরকার হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে তারা যখন দল তৈরি করলো, তখন অন্য দলগুলোর সঙ্গে একটা হিসাব নিকাশ রাখতে হবে না? কাউকে তো ছোট করতে যাবে না। না, তারা যেই কাজটা করছে, তারা আমার মনে হয় তাদেরকে এখন ছোট হোক, তাদেরকে সহযোগিতা করা, শোনেন, তাদেরকে পুরস্কার দেন, তাদেরকে সহযোগিতা করেন, শোনেন, কারণ যেহেতু এই সমাজটা বর্তমানে এই সমাজটা গুণে খাওয়ার সমাজ। এই 53 বছরে আমরা কেউই জানতাম না যে নেপথ্যে ভারত আমাদেরকে এভাবে অ্যাটাক করে, এভাবে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে রাখছে 53 বছর। যে কারণে আজকে এদের দৌলতে, এই ছাত্রদের দৌলতে, আজকে এই যে 1400-1500 লোক মারা যাওয়ার পরে এই যে 40,000 লোক আহতর বিনিময়, এই ছাত্রদের প্রতিনিধিত্বের কারণেই আজকে আপনারা এই বড় বড় কথা বলতে পারছেন। ঠিক আছে, আপনার এই যে অনুভূতি, এর সঙ্গে আমি একমত। এবং একটা বিষয় আপনি উদাহরণস্বরূপ বলি, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, দীপমির ভাই শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের ম্যাসাকার হয়ে গেল, সেখানে বহিঃশত্রুরা আসলো, সেখানে অগ্নিকাণ্ড হলো। ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জীবন বাজি রেখে সেই অগ্নিকাণ্ড নিভালো, সেই বহিঃশত্রুদের থামালো বা সেই সন্ত্রাসীদের দমন করলো। তারপরে কি ওই ঢাকা ভার্সিটির শিক্ষকরা তারপরে কি তাদেরকে সম্মান দেখাতে গিয়ে তাদেরকে শিক্ষক বানিয়ে দেবে, নাকি ছাত্রদের তো পাশ করতে হবে, নাকি শিক্ষক বানিয়ে দেবে সম্মান দিয়ে? সেটাই আমি জানতে চাচ্ছি। তারা যে ছাত্র জীবন দিয়ে আমাদের দেশটা রক্ষা করলো, তাদেরকে আপনি সরকারে নিয়ে নিলেন, উপদেষ্টা বানায় ফেললেন, তাদের তো পাস টাস করে যোগ্যতা অর্জন করতে আসতে হবে নাকি? না, তাদের শোনেন, আপনি যেটা বলছেন যে কারণ যদি তার যোগ্যতা থাকে, তাকে আপনি কেন দিবেন না? আসুন, সাইড দেবেন না কেন? যোগ্যতা কিসে আছে? তার প্রত্যেকটা যদি তার সমস্ত যোগ্যতা থাকে, তাহলে কেন দিবেন না? কোথায় যোগ্যতা? আর আওয়ামী লীগের মতন ওই যোগ্যতা দেন না। যোগ্যতা থাকবে, আমি একটা বলে আসেন, যোগ্যতা থাকলে মব জাস্টিস। আমি আসতেছি ভাই, আওয়ামী লীগের এমন ব্যক্তি শুনুন, আওয়ামী লীগ যোগ্যতা থাকলে মব জাস্টিস কিভাবে হলো? সার্জিসকে জিজ্ঞেস করা হলো, ঠিক আছে, উচ্ছৃঙ্খল উত্তেজিত জনতা না এলে ভাঙছে, তাহলে সিটি কর্পোরেশনের বুলডোজার কিভাবে আসলো? কোনটা? ওইটা সরকার থেকে। ওইটা আপনি যখন আছেন তখন আপনাকে আরো 10টা বেশি যেত, কারণ বলে আসছে। তর্ক নয়, এটা হলো কি আবেগের একটা ব্যাপার, যে আমার এতটি লোক মারা যাওয়ার পরে আজকে তুমি দেশের বিরুদ্ধে, সরকার তো সেটা কন্ট্রোল করবে না, কন্ট্রোল শোনেন, এই জন্য সরকার তো এটাকে মিউজিয়াম বানাতে পারবে। এই জন্য দায়ীকে দায়ী বিষয়টা না, আমি আসতেছি দায়ীকে। হ্যাঁ, এটা দায়ীকে দায়ী যে প্রয়াত না পতিত সরকারের যে প্রধানমন্ত্রী, সে বক্তব্য দিচ্ছে এবং সে বক্তব্য হিতে বিপরীত হয়েছে। আপনি মনে করেন যে যেহেতু এই দেশের মানুষজন গরম টকবক করাছে, এটা জানেন যে জনগণ খেপে গেছে, আপনি জানেন যে চাল দিলেই এটা ভাত হয়ে যাবে। আপনি কেন জনগণ খেপে গেছে, সরকারের প্রশাসনের এখন যদি হঠাৎ করে জনগণ খেপে যায় আপনার উপরে কোনো কারণে, কোনো দোষ নাই আপনার, বা দোষ আছে আপনার, জনগণ খেপে গেলে আপনাকে মেরে ফেলবে, আপনাকে প্রশাসন ঠেকাবে না? আইনের কাছে নেবে না? আইনে মারবে নাকি পাবলিক মারবে? না, জনগণ এখানে মনে করেন প্রশাসনের কোনো ঠেকে নাই। প্রশাসন নীরব। আমার যোগ্যতার বলেই আমাকে এখানে তাদেরকে সমাধান করে আমার যেতে হবে। আমার তো মনে হয় যে এই বর্তমান সরকার আপনাকে কাছে পেলে আপনাকে অনেক বড় পুরস্কার দিতেন,
কারণ আপনি এক সমান তালে বলেই যাচ্ছেন। এই যে একটা সাবেক সরকারের কোনো কেউ হয়তো এইচটিএম বা কেউ কারোর নামে তার কোনো আত্মীয় বা ছেলে বা কারো বাসায় ধুরমুর করে কদিন আগে লোকজন ঢুকে গেল, কি হয়েছে? এর ভিতরে সোনা দানা টাকা পয়সা অস্ত্র সব আছে। এটা কি পুলিশ থাকতে কিভাবে ওখানে যে তল্লাশি হলো ঘন্টা পর ঘন্টা? এটা তো একটা আইনটাকে হাতে তুলে নেওয়া। এই যে একটা টাকার সন্দেহ করে লাশ উল্টো করে ঝুলায় পিটায় মেরে ফেললো, এটা কি মানে পুলিশ কি নীরব, না পুলিশ সংস্কার এখনো হয়নি? না না, পুলিশ এখনো সংস্করণ হয়নি, কারণ যে কারণে আজকে তারা লুটপাট করতেছে। পুলিশ সংস্কার হয়নি তাহলে আপনি আইন মানে নাই, কারণ যেহেতু ম্যাজিস্ট্রেটে পাওয়ার দিয়েছে আর্মিদেরকে মানে না। 1 লক্ষ পুলিশ নিয়োগ দেওয়ার কথা আমরা বলেছিলাম। 1 লক্ষ না আরো 5 লক্ষ দিল, এই অবস্থা বর্তমানে থাকবে। কারণ যেহেতু এখন নতুনকে দিলেন, প্রথম থেকে তো পুলিশ নিষ্ক্রিয় ছিল, এখন নতুনকে দেন। আপনি তো দিচ্ছে না। আপনি মনে করেন যে বেশি লাগবে না, আপনার যে 500-600 থানা আছে না, এই 500-600 থানায় মাত্র এই 500-600 থানায় যে সমস্ত ছাত্ররা আছে যারা নিহত হয়েছে তাদের থেকে বেছে বেছে 600 থানায় দিয়ে দেন। দিচ্ছে না কেন? কারা বলতেছেন দিয়ে দেন? না তো নিচ্ছে না তো, কি করবেন? নিচ্ছে না তো, আপনি একটু আগে যার প্রশংসা করতেছেন নেয় না তো, এই সরকারকে বলেন নিচ্ছে না। আপনার বই করেন দিচ্ছেন, আপনি এখন এই সোশ্যাল মিডিয়া বলেন। আমি বলতেছি যে কারণ এখন দরকার হয় যারা বিডিআর যারা হত্যা হয়েছে তাদের যে আত্মীয় আছে এগুলিকে নেন। আপনি আমি আসতেছি 1 মিনিট, আলটিমেটাম দেন। আমি 1 মিনিট, আলটিমেটাম আমার দেওয়ার অধিকার নেই। আমি করতে পারি, 2টা কথা বলতে পারি। শাপলা চত্বরে যে সমস্ত যারা নিহত হয়েছেন এদেরকে বেছে, এবং এই যে 1400 লোক যারা নিহত হয়েছেন এদের ফ্যামিলি থেকে একজন করে লোক বাঁচছে, আর ফেলেন যোগ্যতা ব্যক্তিকে, তার যদি যোগ্যতা থাকে ওই অনুসারে করে এই 600 থানায় বসা দেন, পুলিশে বসা দেন আগামী 24 ঘন্টার ভিতরে ঠান্ডা হয়ে যাবে। ভাই সেটা তো আমরা প্রথম দিকেই বলছি 8 মাস 7 মাস আগে, যে 1 লক্ষ পুলিশ নেন, দরকার হলে ট্রেনিং দেন, কিছু বাদ দেন। তবে এটা ভাবতে হবে আপনার যে এখন বর্তমানে যে প্রশাসন চালায় এই প্রশাসনের ভিতরে দাদাবাবুরা আছে এবং দাদা বৌদের ইন্ধন আছে এবং শৈশবের মধ্যে ভূত আছে। আগে শৈশব থেকে ভূত ছড়ান, ভাই এরকম কথা তো বহুবার বলা হয়েছে। একবার সংস্কৃতি মন্ত্রী উপদেষ্টাকে বলা হয়েছে, একবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলা হয়েছে নামাও, তারপরে একবার বলা হয়েছে অনেকে, কিন্তু কেউ তো নামে না। আপনার যখন বলা হয়েছে ছাত্ররা দূর মেরে বঙ্গভবনের সামনে দাঁড়ায় বলছে যে রাষ্ট্রপতি সরাও, একবার বলা হয়েছে এটা সরাও সেটা সরাও, কেউ তো লড়ে সরে না। আপনারা জানেন শোনেন, আপনি এটা জানেন কারণ ব্যাপার হলো এটা বিশাল বড় ধরনের একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র শুরু আজকে থেকে না। আচ্ছা, যেই দিন থেকে শেখ হাসিনা পলাইছে তারপর দিন থেকে কিন্তু তার লোকেরা কিন্তু কেউ পলায় নেই, এবং শুরু হয়েছে ভারতে তাদের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্র করার জন্য নতুন একটা নীল নকশা শুরু হয়েছে। তাদের নাগরিকত্ব দেবে আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এখন সেই ষড়যন্ত্র মোকাবেলায় সরকার যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছেন, সেই রাজনৈতিক দলের আপনার রাজনৈতিক দলের নাম কি? আপনাদের রাজনৈতিক দলের নাম? আমাদের খেলাফত মজলিস। খেলাফত মজলিস তো নিশ্চয়ই সেই আলোচনা যায়, তাই না? তো সেই আলোচনায় গেলে কি সমাধান হয়? শুনছি যে কোনো রাজনৈতিক দলের নেতার কাছে কেন কিছু শোনাই হয় না, শুধু MCQ করা হয় যে আপনি টিক চিহ্ন দেন। এটা সত্য না। এটা সত্য আমি শুনলাম এটা সত্য না। কেন শুনলো কি পলিটিক্যাল পার্টি দলের কাছে সংস্কারের কপি দেওয়া হয়েছে, সংস্কার কপি দেওয়া হয়েছে যে এই সব জায়গায় আপনার পছন্দ হলে হ্যাঁ লেখেন, অপছন্দ হলে না লেখেন। আপনার যদি মতামত না থাকে তাহলে আপনি লেখেন যে এটা এরকম 3টা টিক চিহ্নের অপশন দিয়ে পাঠানো হয়েছে। না এটা একদিনে হয় নাই। আপনার সাথে পর 2টা-3টা মিটিং হয়েছে। মিটিং এর পরে বলছে আপনারা কত দফা দিচ্ছেন, সমস্ত দফা দেওয়া হয়েছে। আপনার প্রত্যেকে দফা হয়েছে, সমস্ত দফা হয়েছে। 2বার-3বার মিটিং সেখানে সবগুলো রাজনৈতিক দল টাকা সেখানে সমস্ত দল যারা যারা নিবন্ধিত তাদের নিবন্ধিত বাদ আছে। এটা বলেন যে এই দলটা নিবন্ধিত বাদ আছে, বলেন আমাকে কোনটা নিবন্ধিত বাদ আছে? কি নিবন্ধন? যে 38টা দল আছে, 38 পর্যন্ত আমি জানি এখন কত নিবন্ধন আরো আছে 54 না 55 যেই থাকুক নিবন্ধিত দল। নিবন্ধিত দল একটা বাদ দিচ্ছে কিনা? বাংলাদেশ কংগ্রেস বাদ দিছে। আমি কথা না, নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস নিবন্ধিত দল, হ্যাঁ তার বাদ দিছে। সে তো তাহলে আওয়ামী লীগ বাদ করছে। আওয়ামী লীগ নিবন্ধিত দল না। বাংলাদেশ কংগ্রেস আওয়ামী লীগের লোক, তাহলে বাংলাদেশ কংগ্রেস আওয়ামী লীগের লোক না। আমার কথা হলো আপনি এটা দেখবেন এটা এখানে শোনেন, একটা 1 মিনিট লাগতেছে। এনে বিচার বিভাগের তদন্ত আছে, এখানে গোয়েন্দা আছে, ডিবি আছে, এসবি আছে। তাদের রিপোর্ট অনুসারে যেটা মনে করতেছে যে এটা রাষ্ট্রের পক্ষে আসবে আর এরা রাষ্ট্রের পক্ষে সেটা দিবে, তারা এটা সিদ্ধান্ত দিবে, তারা করে দিবে। তারা আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে এই জন্যই যে আপনি মোটামুটিভাবে যুক্তি দিয়ে অনেক কিছুই প্রমাণ করার চেষ্টা করেন, কিন্তু আমার কথাটা একটু শোনার চেষ্টা করেন। বাংলাদেশ কংগ্রেস তো আওয়ামী লীগ করে না।
এবং বাংলাদেশ কংগ্রেস নির্বাচন করেছে এই জন্যই যে তাদের নিবন্ধন যাতে ঠিক থাকে এবং পাশাপাশি এই যে সরকার ফ্যাসিস্ট সরকার যাকে বলা হয় আওয়ামী লীগ সরকার যাতে মানে খোলা মাঠে খালি মাঠে গোল দিতে না পারে। তা বাংলাদেশ কংগ্রেস যদি নির্বাচন করে থাকে, বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে বিএনপি বা কেউ কেউ চুক্তি করেছিল যে আসলে আমরা নির্বাচন করবো না? বাংলাদেশ কংগ্রেস বল কেন, বাংলাদেশে আরও শতাধিক দল আছে, কারোর সাথে কি এরা বলেছে যে আসেন আমরা সবাই মিলে নির্বাচন বয়কট করবো? আমি তো মনে করি নির্বাচন যদি বিএনপিও করতো, তাহলে আওয়ামী লীগ যদি ভোট চুরি করতে যাইতো, ভোট ডাকাতি করতে যাইতো, তাহলে একটা ফেস করা লাগতো, একটা জনসমক্ষে আন্তর্জাতিক মহলে প্রচার মানে দেখা যেত যে হ্যাঁ এই সরকার ভোট ডাকাতি করছে। এই সরকার তো আসলে ভোট ডাকাতি করে নাই, যেহেতু এরা নির্বাচন করে নাই, এই সরকার ভোট চুরি করছে। আর আপনার ভোট চুরি হলে কি ভালো না ভোট ডাকাতি হলে খারাপ? এই আওয়ামী লীগ যদি ভোট ডাকাতি করতো তাহলে জিনিসটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে আরও বেশি খারাপ দেখা যেত যে হ্যাঁ বিএনপি বা অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে, সেখানে তাদের মাইরে কেটে নির্বাচনের ভোট নিয়ে গেছে, সেটা আরও ভালো হতো না? তা বিএনপি কার কাছে জিজ্ঞেস করে নির্বাচন বয়কট করছে? আপনার সাথে আলাপ করছে না আমার সাথে আলাপ করছে বা আমাদের সাথে আলাপ করছে? বিএনপি মন গড়া দল, যারা বিএনপির সমর্থন করছে, গণতন্ত্র মঞ্চ অন্যান্য দল, তাদেরকে বিএনপি একসাথে যুগপৎ আন্দোলন করছে, তারা বলছে যে ঠিক আছে আমরা নির্বাচন করবো না, কারণ এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা নির্বাচন করবো না। আমি তো মনে করি যে এরা ভুল করেছে। নির্বাচনে যদি অংশগ্রহণ করতো, মাঠে থাকতো, তাহলে আওয়ামী লীগের বেগ পাইতে হতো নির্বাচনে ভোট চুরি করতে, এবং সেটা ভোট ডাকাতি করে আওয়ামী লীগ হয়তো জিততো। কিন্তু মানুষ বিশ্বব্যাপী দেখতে পাইতো যে এরকম একটা হাড্ডাহাড্ডি, এরকম রাজনৈতিক দলগুলোকে মেরে কেটে তাদেরকে রীতিমতো মানে ধ্বংসস্তূপে পরিণত করে নির্বাচনে জিতেছে আওয়ামী লীগ, সেটা আরও ভালো হতো না? তাহলে এই রং পলিসি বিএনপি গ্রহণ করছে কেন? এই দায় স্বীকার করবে বিএনপি? নাকি বিএনপি শুধু এটা বলবে যারা যারা নির্বাচন করেছে তারা আওয়ামী লীগের দোষর, এবং তাদেরকে এখন রাজনৈতিকভাবে এই সরকার ডাকে না মিটিংয়ে? এই সরকার কি নিরপেক্ষ? আপনি মনে করেন এই সরকার ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছে? কারণ যারা নির্বাচন করেছে, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, আরও যারা যারা করেছে, তারা তো আওয়ামী লীগের দোষর না রে ভাই। আওয়ামী লীগ বাধ্য করেছে এদের নির্বাচন করতে, নাহলে আওয়ামী লীগের হলো ওই যে 10 হাত, কোন হাত দিয়ে কোন দিক দিয়ে মারবে তার ঠিক ছিল না। আওয়ামী লীগ করে এমন কিছু লোকও আছে তারা বাধ্য হয়ে আওয়ামী লীগ করতো। এই সরকার কি তাদেরকে সুযোগ দিয়েছে? আসেন, এই দরজা খোলা আছে, হাত পাও ধুয়ে অজু করে এই পথ দিয়ে চলে আসেন। 50 ভাগ লোককে আপনি সাইড করে বলে আওয়ামী লীগের নিবন্ধন ক্যান্সেল করো, আওয়ামী লীগ যারা করে তাদেরকে সাইজ করো। আজকে যে প্রধানমন্ত্রীর যিনি চিকিৎসক, তার মেয়েকে পিজি হাসপাতালে ঢুকছে শুনে তাকে ওখানে ছাত্ররা ঘিরে ফেলছে, তাকে হ্যান করেন ত্যান করেন। একটা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা করছে, তার কি অপরাধ? চিকিৎসকের কাজ চিকিৎসা করা। এই যে মব জাস্টিস হচ্ছে, কালকে যদি আপনাকে ঘিরে ফেলে, বলো যে এই লোকটা যখন এই আপনার ইসলামপন্থীরা একটু বিপাকে পড়বে বা একটু সমস্যায় পড়বে, কোনো না কোনো সরকার যারা মুসলমানদের দেখতেই পায় না, পরশুদিন যদি মানে পরশুদিন বলতে 5 বছর পর যদি আপনার খুঁজে বেড়ায় যে এই দাঁড়িয়ালারে পাইছি, এই শালার ইসলামী লোক, আমরা সব হিন্দু, আপনি কোথায় যাবেন? এই মব জাস্টিস চান নাকি আপনি দেশের বিচার বিভাগের স্বাধীনতা চান? ঠান্ডা মাথায় বলবেন। আপনি যেই কথাগুলি কইতেছেন, প্রথমত যে নির্বাচনে আপনি যে আসতেছেন, আপনি একটা কথা বলেন, এখানে যেহেতু জাতিসংঘকে এটা সাই দিছে নির্বাচনটা, জাতিসংঘ নির্বাচনে সাই দেওয়ার কি আছে? জাতিসংঘ কি আমাদের এখান থেকে পারমিশন নিয়ে নির্বাচন করতে হবে? জাতিসংঘের পারমিশন নিয়ে নির্বাচন করতে হবে? নির্বাচন আপনি বয়কট করবেন কেন? আপনি নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে দাঁত ভাঙা জবাব দিতেন। আওয়ামী লীগ সব ব্যালট বাক্স চুরি করে নিয়ে যেত, তো আপনাদের অ্যান্ড্রয়েড ফোনগুলো দিয়ে ছবি তুলে পাঠাতেন আন্তর্জাতিক মহলে, এই দেখো আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট ডাকাত সরকার, এই যে ভোট চুরি করে নিয়ে যাচ্ছে। নাকি আপনারকে কে মুরগি চুরির ভোট চোরকে আপনি চোর বানালেন? ভোট ডাকাত হিসেবে আওয়ামী লীগকে প্রমাণ করতেন। আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নিতে হতো যদি বিএনপি সহ সবাই ভোটের মাঠে থাকতো। ভোটের মাঠে নাই, ওরা চুরি করে নিয়ে গেছে। আপনি এখন মায়া কান্না দেখাচ্ছেন। যেদিন ওই যে আওয়ামী লীগ সাউন্ড গ্রেনেড ফুটায় সব নেতাদেরকে ভাগাই দিল, তখন মাঠে বসে পড়ে নাই কেন বিএনপি সহ অন্য দলের নেতারা? শুয়ে পড়তো যে আমাদের বুকের মধ্যে গাড়ি চালাইতে দেখি, তখন তো সরকার পড়ে যেত, তখন তারা বাড়ি চলে গেছে কেন? এখন ছাত্ররা যে কোনো কারণ হোক তাদের 1 দফা দাবি নিয়ে এসেছিল, তাদের গুলি করে মারা হয়েছে, এবং যারা গুলি করে মারছে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাদের বিচারও আমি চাই। কিন্তু তার মধ্যে আওয়ামী লীগ যারা করে তারা সবাই কি খারাপ নাকি? আপনারা ঢালাওভাবে আওয়ামী লীগ ধরো, আওয়ামী লীগ মারো, আওয়ামী লীগ করো, তাহলে তো এই দেশের 50% লোকের জনপ্রতিনিধিত্ব ভবিষ্যতে। এখন দেখেন এত মব জাস্টিস কেন হচ্ছে? এখন কেউ আওয়ামী লীগ করে বলতেই ভয় পায়। আরে আওয়ামী লীগ করছে যে, সে কি সবসময় ফৌজদারি অপরাধী? এমন লোকও তো আছে আওয়ামী লীগ করছে, অনেক ভালো মানুষ, তারা তো রাস্তা বেরোতে পারে, তারা পরে থাকে কেন? এটা কোন ধরনের অবস্থা বলেন? সেটা ভাই আপনি যদি কথা বলার সুযোগ না দেন তাহলে আমার কথা আমার কথা হলো, প্রথম একটা কথা আসেন, আপনি যেখানে দিনে ভোট হবে
আপনি রাত্রি তো আপনি সব কিছু বলে কমপ্লিট করেছেন, তো দিনে কীভাবে ভোটটা পাইবে আপনার মানুষে? আপনি দিনের ভোট তো আপনি রাত্রি শেষ করে বলেছেন, ফজরের তাজুদ পড়ার আগেই শেষ করে বলেছেন। আপনি তখন ঘুমাইছিলেন? তখন আপনি কি করবো? আমরা কি তখন কি করবো মানুষে? তখন তো যাই নাই, আর যাওয়ার আগে ভোট শেষ। আজকে যে রাত 12টার পরে ইডেন কলেজের ছাত্রীরা রাস্তায় নামে, ওর অমুকে ধর, ঢাকা ভার্সিটির ছেলেরা ধরে অমুকে ধর, তখন রাত 12টার পরে আপনার ছাত্ররা কইছিল যখন রাত্রিবেলা ভোট শেষ হচ্ছিল তখন রাস্তায় নামে না কেন? তখন তো আপনি তো শক্তি আমার ভাঙিয়ে দিচ্ছেন। আমাদের যে আর্মি ব্যাটালিয়ন যেটা ছিল সেটাকে আপনি শেষ করে বলেছেন। শক্তি ভাঙিয়ে গেছিল। শক্তি ভাঙিয়ে গেছে না মানে 57 জন আর্মি অফিসার যারা নেতৃত্ব দিত, আমাদের নেতৃত্বটা শেষ করে দিচ্ছেন। শাপলা চত্বরে আমাদেরকে কুণ্ঠাসা করে দিচ্ছেন। করছেন আপনি সরকার করছেন, আওয়ামী লীগ সরকার করেছে। আওয়ামী লীগ সরকার করছে। হ্যাঁ, সরকার মানে কি? সরকার মানে যারা একজন নাপিত মিলে দেশ পরিচালনা করে একটা ক্ষৌরকর্ম করেছে। হ্যাঁ, তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তাদেরকে আপনি শাস্তি দেন। কিন্তু পুরো বাংলাদেশে যারা যারা যেখানে যেখানে আওয়ামী লীগ করছে সব খারাপ হয়ে গেল। না, আপনি তাহলে কেন তাদের আগে বিচার করেন? তালিকা করেন। আপনার না করছে কে? বিচার করেন, তালিকা করেন। কেউ না করছে আপনি বিচার করেন। বিচার করতে কেউ না করছে না, করেন না কেন? সরকার করবে। আমার বলেন কেন? আপনার সরকারে বলেন একটা একটা করে ফৌজদারি আসামি ধরে বিচার করে দিই। ভাই, আপনি তো একটা পার্টি, দেশের নাগরিক না? আপনি কথা বলার অধিকার আছে না? এক সময় যখন জামাতে ইসলামের রাজাকারদের ফাঁসির ব্যাপারে মানে সিদ্ধান্ত নিল আওয়ামী লীগ সরকার, তখন কেউ কেউ বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল যে এই জামাতের যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের আপনারা ফাঁসি দিয়েন না, ঝুলায় রাখেন। তাহলে হবে কি, মানুষ ভাববে যে এই দুধের গ্লাসের মধ্যে মাছি আছে, এই দুধ খাওয়া যাবে না। তো কেউ বুদ্ধি দিছিল, তা বলে না না, যারা যুদ্ধাপদ ফাঁসি দিয়ে দিই। তার মধ্যে ভুল ত্রুটি যাই হোক, ফাঁসি দিছে এই দিছে। এখন জামাত পরিষ্কার হয়ে গেছে, জামাত বলতে পারে আমাদের যুদ্ধাপদই নাই, সব ফাঁসি দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি আওয়ামী লীগের যারা ফৌজদারি অপরাধ করেছে, শাসক গোষ্ঠী, শেখ পরিবার বা আশপাশ যারা আছে, যারা যারা অন্যায় করেছে, তারা যদি আপনি শাস্তি দিয়ে দেন, ফাঁসি হোক জেল হোক, শাস্তি দিয়ে দেন, তাহলে আপনার দ্রুততম সময় শাস্তি দিচ্ছেন না কেন? যাতে আবার আওয়ামী লীগ ফ্রেশ হয়ে না যায়। আওয়ামী লীগের মধ্যে যেগুলো আম পচে গেছে সেই আমগুলো ফালাই দিলে বাকি আমগুলো তো বেশি ফেলাবেন, এই ভয় করা হচ্ছে কিনা? ভাই, আমার কথা শোনা, কোনটা যে ভালো আম কোনটা যে পচা আম আমরা কিভাবে বুঝবো? এটা সেটা আগে কার্টুন খুলতে হবে, খুলে তদন্ত করতে হবে। এটা বিচার বিভাগে যারা আছে তারা এটা তদন্ত করুক, করে দেখুক যে কারা কারা এই সমস্ত হত্যার সাথে জড়িত আছে, এদেরকে তাদেরকে বিচার বিভাগে বাইর করুক, এবং যারা ভালো আছে তাদেরকে আলাদাভাবে করে দেখ। সময় লাগবে তাদের করতে হবে। আরেকটা বলে যে আমরা সিপিপিকে যে আজকে যে যখনই মনে করেন তারা এখানে গেছে, তারা যে 18 দল মিলে যখনই গভর্নমেন্টকে সহযোগিতা করছে, তারা মিলে যে যখনই শেখ হাসিনাকে সহযোগিতা করছে, আজকে যে এই যে আমাদের এই যে 2000 লোক যে হত্যা করা হলো ছাত্রদেরকে, তখন তারা কেন বিবৃতি দিয়ে সরিয়ে আসলো? আমরা এই সরকারের সাথে আমরা এই সরকারের সাথে নাই, তখন কেন বিবৃতি দিল না বলেন আমাকে? সিপিপি কি আমি ধোয়া তুলসী পাতা বলছি নাকি? না না, তাহলে আপনি হেরেম ধোয়া তুলসী বলতে চান কেন? কারণ সেটা রাষ্ট্র আছে, রাষ্ট্র চিন্তা করবে। শোনেন, রাষ্ট্র চিন্তা করবে, আইন আছে, আইন চিন্তা মনে করবে, বিচার বিভাগীয় আছে, তারা বিচার করবে। এখানে মনে করেন বিভিন্ন মন্ত্রণালয়, 13টা মন্ত্রণালয় আছে। এখানে মনে করেন এসবি আছে, ডিবি আছে, এনএসএ আছে, প্রত্যেকটা দল আছে এখানে। তারা বিচার বিভাগ করবে, তারা করে দিকে বাইর করবে যে এটা শর্ট আউট করবে যে কারণ এই যে মেধা শূন্য করা হলো ছাত্রদেরকে। আপনি মনে করেন যে শেখ হাসিনাকে যদি তাদের সমস্ত লোকদেরকে যদি ডাবল করে যদি ফাঁসি দেওয়া হয়, তাও এই আমার 1800 ছেলেদের আমাদের মেধা বাংলাদেশে আর তৈরি হবে না। ডাবল করে তো ফাঁসি দিয়ে লাভ নেই, আগে মেরে ফেললে তার পরের বার দেওয়া যাবে না। না, আমরা আসবে না। আমার কথা সে না, আমার আপনি বললেন যে কার্টুন খুলতে হবে, কার্টুন খোলা শুরু করেন। এই কার্টুন তো আমরা দিয়ে শাস্তি দেওয়া শুরু করেন। আপনি দিলে তো আপনার মানে না, দেশ অচল হয়ে যাবে। না না, আপনি যে এখানে বড় বড় যারা দেশ পরিচালনার জন্য অপেক্ষায় আছে, যে বড় বড় দল যারা আছে, তাহলে আপনার সরকার, আমাদের সরকার বলে দিক যে আপনারা কেউ কোথাও কোনো আওয়ামী লীগ পালে ধরবা না। না 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 না, বিচারের আওতায় না না, সরকার করতেছে, সরকার মতো করতেছে। কারণ আপনি যে যখনই সরকার এই 8 মাস আইলো, 8 মাসে আপনি 8 ঘন্টা তাদের সরকারকে আপনি সুস্থ দিচ্ছেন কিনা এটা উত্তর দেন আগে। আপনি তো একটার মধ্যে রাখছেন এই রিক্সা লীগ, ওই অমুক দাবি 1000 দাবি দিয়ে তাদেরকে গভর্নমেন্টকে, আপনি গভর্নমেন্টের কাছে আমরা সুযোগ দেন। আপনি 1 বছর বলেন যে আমরা 6 মাসের ভিতরে কোনো আন্দোলন করবো না, আমরা 6 মাসের ভিতরে চাই, যাই এদেরকে তল্লাশি করে এদেরকে বিচারে কাঠগড়ে নিয়ে তাদেরকে বিচার আমরা করি আগে। এখানে বলি, তারপর আগে এটা তো এর নাম তো রাজনীতি। হ্যাঁ, রাজনীতি যারা আওয়ামী লীগ করে তারা তো এই সরকারকে ব্যস্ত রাখবেই। আপনি সেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাকে মোকাবেলা করতে হবে। আমার মুখ করতেছে করেছে না। যদি কেউ অন্যায় করে, যদি কেউ রাষ্ট্রদ্রোহী কাজ করে, যদি কেউ সন্ত্রাস করে, তার শাস্তি দেওয়ার কাজ করেন। কিন্তু আপনি শাস্তি দেবেন কারে দিয়ে? সে আপনি পুলিশে নিয়োগ দিতে পারলেন না।
আপনি পুলিশ সংস্কারও করতে পারলেন না। আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন একজনকে দিয়েছেন যার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠেছে খোদ ছাত্রদের মধ্য থেকেই। তাহলে এইগুলো ঠিকঠাক না, ওনার পদত্যাগের দাবি হয়েছে কি কারণে? একটা কারণে, কার্টুন শোনেন, না একটা কারণে ওনাকে বলা হয়েছে, উনি বলছে যে দিনের বেলা যেভাবে নাকি ওপেন যেভাবে সিগারেট বিড়ি খাচ্ছে, এইটাকে ওপেন খাওয়া হবে না, এটা আমরা রোজার দিন এই যে 18 কোটি জনগণের সম্মানার্থে এই জিনিসটা উনি বলছে যে কারণ আপনারা দিনে দুপুরে ওপেন কোনো জায়গায় সিগারেট বিড়ি খাবেন না, এটা একটা নিশাযুক্ত, এটা রোজাদারদের জন্য ক্ষতিকর। কারণ আপনার সামনে যে কেউ সিগারেট খায়, হ্যাঁ, কারণ শোনেন, এই নিশাখোর কিছু বাংলাদেশে কিছু ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে বিভিন্নভাবে এদেরকে আমাদেরকে প্রতিবন্ধী বানায় রাখানো হয়েছে। আচ্ছা, এটা সিগারেট খাওয়ার প্রসঙ্গ না, আগে থেকেই জাহাঙ্গীর সাহেবের ব্যাপারে কথা উঠেছে আগে থেকেই। আচ্ছা, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, যোগ্যতা উনি নিশ্চয়ই আছে, সে কাজও উনি করছেন। কিন্তু এর আগে যিনি ব্রিগেডিয়ার শাখাওয়াত যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সে একটা কথা বলার কারণে তাকে সাইড করে দিলেন। তাহলে তাকে সাইড করে দিলেন, তাকে সরকার থেকেই সাইড করতেন, তিনি আরও অন্য মন্ত্রণালয়ে গেলেন, তার মানে এটার কি মানে ব্যাখ্যাটা কি বলুন? না, আসলে হলো শাখাওয়াত একটা জিনিস, কারণ শাখাওয়াতও আর্মির লোক এবং জাহাঙ্গীর সাহেব আর্মির লোক। জাহাঙ্গীর সাহেবেরও অবদান কম নাই এবং শাখাওয়াতের মানে যোগ্যতা কম নাই, চালাবার মতো যোগ্যতা আছে। কিন্তু দেখছে যে এখানে ক্লাসে যাওয়ার জন্য যেহেতু একটা উঠছে, সেই কারণে তাকে অন্যখানে যে মনে করছে যে এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সে ওইখানে দিলে সে আরো ডেভেলপমেন্ট ভালো করবে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, তাহলে ওখানে দিচ্ছে। আচ্ছা, অপরাধ কোথায়? আজকে আলোচনা এখানে শেষ করবো। আপনি সবগুলো প্রশ্নের সুন্দরভাবে এমসিকিউ দিয়েছেন, টিক চিহ্ন দিয়েছেন এবং খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আপনার সাথে কথা বললে কথা সহজে সমাধান পাওয়া যায়। আমরা কথা বলছিলাম আমির আলী হাওলাদার, মুসলিম কমিটির চেয়ারম্যান, খেলাফত মজলিসের নেতা, তাই তো? আর এই সরকারের উনি অনুরোধ করেছেন এই সরকারকে দ্রুততম সময়ে প্রশাসনকে ঠিক করবার জন্য, আরও বেশি বেশি পুলিশের লোক নিয়োগ দেওয়ার জন্য, এবং সেই সাথে উনি বলেছেন যে যারা ফ্যাসিস্ট সরকারের দোষর তাদেরকে পর্যায়ক্রমে খুব দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দেওয়া আনার জন্য। এবং আমি ওনার কাছে পরামর্শ দিয়েছি যারা যারা নির্বাচন করেছিল হয়তো তারা এই সরকারের খালি মাঠে গোল দিতে দিবে না, সেভাবে হয়তো করেছিল, ওইভাবে তাদেরকে এই সরকারের দোষর হিসেবে চিহ্নিত না করে বরং বেছে বেছে কিছু লোকদেরকে আস্তে আস্তে এই স্রোতে সংঘবদ্ধ করা দরকার, যে অন্ততপক্ষে 80% লোক একটা জায়গায় একমত থাকতে পারে যে মানুষ এই সন্ত্রাস বিরোধী এবং মানুষ দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে, সেই পার্সেন্টেজটা কীভাবে আরও বাড়ানো যায় সেক্ষেত্রে সরকার আরও মুন্সিয়ানের পরিচয় দেবেন। সবগুলো একচেটিয়া সরকার ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ বা দোসর বলে 50-60% লোককে এক সাইডে রেখে হিসাব নিকাশ করলে মনে হয় ভুল হবে। পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে সেই পরামর্শটা আমি দিতে চাই। আমরাও কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে ময়দানে ছিলাম, আন্দোলন মিছিল করেছি। আমি প্রথম কিন্তু প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের হয়ে বুলডোজার দিয়ে এই সরকারকে ফেলে দিতে চেয়েছিলাম। পরবর্তীতে সেই বুলডোজার এখন আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, কিন্তু আপনাদের আলোচনার তালিকায় আমি নাই, এবং আপনাদের ইফতার পার্টির অনুষ্ঠানেও দাওয়াত ফাওয়াত দেন না। আপনারা মনে করেন তালিকাভুক্ত কিছু রাজনৈতিক দল নিয়ে আপনারা করছেন, আলোচনায় পরামর্শ করছেন, যার কারণে পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি আরও 40টা দল নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। তার মধ্যে অন্যতম আলোচক মুসলিম কমিটির চেয়ারম্যান, খেলাফত মজলিসের অন্যতম নেতা আমির আলী হাওলাদার প্রায় আসেন এবং জাতির উদ্দেশ্যে নানান বিষয় নিয়ে কথা বলেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে দর্শক দেশবাসীর ধন্যবাদ। কিন্তু নতুন যারা ছাত্ররা আগাইতেছেন, আপনাদের সাবধানতার সামনে আগাইতে হবে এবং আপনাদের চক্ষু কান খোলা রেখে সামনের দিকে অগ্রসর হতে হবে, এবং আপনারা অদূর ভবিষ্যতের জন্য লেখাপড়া ঠিক রেখে এবং জাতিকে উপহার দেন, নিজের ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করে সামনের দিকে আপনারা অগ্রসর হবেন, কেননা আপনাদের লাইফটাকে নষ্ট করবেন না। এই আমার ব্যাপারে একটা অনুরোধ, এবং গভর্নমেন্টকে বলবো যে এই সমস্ত 2024 সালে যে সমস্ত ছাত্ররা আছে, এই সমস্ত ছাত্রদেরকে একটা তালিকা করে তাদেরকে আপনার এখন কতজন ছাত্র ছিল, সমন্বয়কে কতজন ছিল, এখন পর্যন্ত কিন্তু জাতি সেটা জানতে চায় না। আমি আশা করব এদেরকে দিয়ে তাদের সেফ কাস্টাডি এবং তাদের দল করুক যে করুক, তাদেরকে দেশের সম্পদ, এই দেশের মেধাদিকে লক্ষ্য রেখে এবং দেশের উন্নয়নের জন্য এই গভর্নমেন্টকে সহযোগিতা করেন। যে কদিন আছে গভর্নমেন্ট থাকুক, নিত্য প্রয়োজনীয় আমরা কড়া ক্ষমতার ভিতরে ছিল, এই জন্য এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই। এবং অদূর ভবিষ্যতের জন্য যারা আসবেন তারা তাদের থেকে শিক্ষা নেয় যে অদূর ভবিষ্যতে কীভাবে রাষ্ট্র চালাবে, কীভাবে পরিচালনা করবে। আসুন আমরা, সবচেয়ে উত্তম কথা হলো একটা, আসুন আমরা দেশকে কোরআন সুন্নাহর আলোকে দেশকে আমরা অগ্রসর হই। আজকে যদি কোরআন সুন্নাহর আলোকে একটা বিচার হতো, তাহলে জীবনে কোনো দিন আর কেউ
ওই কাজ করতে পারতো না, যেটা 1400 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাস্তা দেখে গেছে, কোরআন দিয়ে গেছে, আল্লাহর সংবিধান। আসুন আমরা সমস্ত দলমত নির্বিশেষে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, তার সংবিধানকে ভালোবাসি। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই বলে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।